গোপালগঞ্জ জেলার একটা প্রত্যন্ত গ্রামেই বলতে হবে। 1970 সালে আমি জন্মগ্রহণ করি। তো ছোটবেলায় আমি আমার বাবা মার মানে একমাত্র পুত্র সন্তান, আর আমার 3টা বোন আছে। তো একমাত্র ছেলে হিসাবে আমাকে বাবা মা একটু বেশি আদর করতেন। তো আমি শৈশবে খুব আসলে লেখাপড়া করতে চাইতাম না, খুব দুরন্ত ছিলাম, বা এখন আমরা যেটা দুষ্টু বলি। তো লেখাপড়ার প্রতি আমার ঝোঁক ছিল না, ছিল খেলাধুলার প্রতি ঝোঁক। তো এর মধ্যেই আসলে আমার শিক্ষা জীবন শুরু হয় গ্রামের স্কুল থেকে। স্কুলের একটা পর্যায়ে এসে আমার তখন শৈশবকাল। তো ওই সময় আমার মনে আসে যে আসলে লেখাপড়াটা করতে হবে, আমি যা কিছুই করতে চাই। তো তারপরে আমি লেখাপড়ায় মনোযোগী হয়ে উঠি। এটা ক্লাস ফোরে পড়া অবস্থায় আসলে মূলত আমি মনোযোগী হই, এবং তখন থেকে আমি বলা যায় একেবারে স্কুল জীবনে প্রত্যেকটা ক্লাসেই প্রথম ফার্স্ট হয়ে আমি পাশ করেছি বা পরবর্তী ক্লাসে পদোন্নতি পেয়েছি। তো এইভাবে আমার স্টুডেন্ট লাইফে বা স্কুল লাইফে আমার ঝোঁক ছিল যে আমি বড় হয়ে লেখাপড়া শিখে শিক্ষক হব। শিক্ষক। তো একটা পর্যায়ে আমার ইংরেজির প্রতি একটু দুর্বলতা ছিল। দুর্বলতা মানে আমি পছন্দ করতাম ইংরেজি পড়াটা। তো সেই কারণে আমার মনে হলো যে আমি বড় হয়ে ইংলিশের প্রফেসর হব। তো প্রফেসর হওয়ার জন্য এটা আমার এক সময়ে ধারণা ছিল। কিন্তু আমি যখন 7 বা 8-এ পড়ি, অর্থাৎ আমাকে যখন ওই একটা অপশনের সময় এসে যায়, আমাদের সময় ছিল সায়েন্স আর্টস ভাগ ছিল যেহেতু, তখন আবার কি কারণে যেন আমার মনে হয় যে আমি ডাক্তার হব, চিকিৎসক হব। তো তখন আমি সায়েন্সে ভর্তি হই। তো এক পর্যায়ে এসএসসি পাশ করার আগেই আমার আবার সেই যে শিক্ষক হওয়ার প্রতি যে ঝোঁক, ইংলিশের প্রফেসর হওয়ার, সেটির দিকে আমার ঝোঁক চলে যায়। তো আমি স্কুল পাশ করার পর, অর্থাৎ এসএসসি পাশ করার পর, আমি তখনকার আমাদের সময় সবচেয়ে ভালো রেজাল্ট করতো ঢাকা কলেজ থেকে। ঢাকা কলেজ মানে যৌথভাবে দেখা যাইতো ভালো রেজাল্ট করতো। তো আমার তখন স্বপ্ন ছিল যে আমি ঢাকা কলেজে পড়ব। তো সেইভাবে দেখা গেল যে ঢাকা কলেজে চান্স পেলাম। তো এখানে আবার একটা নতুন জীবন শুরু হলো। এতদিন ছিলাম বাবা মার সান্নিধ্যে, তাদের স্নেহ আদর ভালোবাসায়। এখানে এসে আমার হোস্টেল জীবন শুরু হয় ঢাকা কলেজের। তো এখানে আমার এখানে 2 বছর পরে আমি আর্টস থেকে পাশ করে, তো তখনও যেহেতু আমার ঝোঁকটা রয়ে গেছে যে আমি শিক্ষক হব। তো সেই হিসাবে, তার অংশ হিসাবে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই, ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হই ঢাকা ইউনিভার্সিটিতে, অনার্স ভর্তি হই। তো এখানে আমার 1-1.5 বছর পড়ার পরেই আমার হঠাৎ মনে হলো যে শিক্ষক আমি আসলে হব না, আমি একজন পুলিশ অফিসার হব। তো ওখান থেকেই বলা যায় যে আমি সেকেন্ড ইয়ারে উঠে, অনার্স সেকেন্ড ইয়ার পড়াকালে আমার মনে হলো যে আমি বিসিএস দেব এবং পুলিশ অফিসার হব। তো সেইভাবেই পরবর্তীতে এগিয়েছে স্টুডেন্ট লাইফে। আমি বিশেষ করে ইউনিভার্সিটি জীবনে আমি প্রগতিশীল রাজনীতির সাথেও যুক্ত ছিলাম, সমর্থন করতাম, বা কখনো কখনো ওই সময় স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন সংগ্রামে আমার কিছুটা অংশগ্রহণ ছিল। কিন্তু আমার মূল টার্গেট ছিল যে আমি বাংলাদেশ সিভিল সার্ভিস পাশ করে পুলিশ অফিসার হব। তো সেই দিক থেকে বলা যায় আমার স্টুডেন্ট লাইফ, অর্থাৎ মাস্টার্স পাশ করার আগেই আমার সুযোগ আসে বিসিএসে অংশগ্রহণ করার জন্য, এবং আমি বিসিএসে প্রথমবারই মূলত আমার, এবং ফার্স্ট চয়েসও ছিল যে আমার পুলিশ ক্যাডার, এবং আমি আমার ক্যাডারে প্রথম স্থান অধিকার করে আমি চান্স পাই। এটা 1995 সালের কথা, এবং 95 সালে আমি তখন পুলিশে যোগদান করি। তো পুলিশে যোগদান করার পরেও পুলিশে যেমন আমাদের বিভিন্ন ইউনিট আছে, কিন্তু আমার পুলিশে আসার মূল কারণটা ছিল মানে, বা পুলিশ সার্ভিসকে বেছে নেওয়ার একটা অন্যতম আকর্ষণ ছিল এই যে আমি ডিটেকটিভ গল্প উপন্যাস এগুলো পছন্দ করতাম। ফলে আমার ইচ্ছাই ছিল যে আমি ডিটেকটিভ হব, পুলিশ অফিসার মানে আমি যেহেতু ততদিনে জেনে গিয়েছি যে ডিটেকটিভ হতে হলে দেশে
একমাত্র পুলিশেই ওই সুযোগটা রয়েছে। তো সেই ভাবেই আমি ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করার বা ডিটেকটিভ হওয়ার একটা যে আকাঙ্ক্ষা, তখন এই শার্লক হোমস বা আরও কিছু এই রোমাঞ্চকর গল্প ছিল, যেটা বলা যায় মাসুদ রানার কিছু সিরিজ ছিল, দস্যু বনহুর, আরও এখন আর আসলে এগুলো পাওয়া যায় না। তো এগুলো পড়ার কারণে এই ঝোঁকটা আরও যেহেতু বেশি বেড়ে যায়। তো পুলিশে তো ট্রেনিং শেষ করার পরে এই আমার যে প্রত্যাশিত পোস্টিং, অর্থাৎ ডিটেকটিভ হওয়ার যে স্বপ্ন, এটি বিভিন্ন সময় বিভিন্ন ইউনিটে কাজ করতে গিয়ে কখনো কখনো এই স্বপ্নটা বাস্তবায়ন হয় নাই, কিন্তু আমার একটা সুপ্ত আকাঙ্ক্ষা ছিল যে আমি ডিটেকটিভ হিসেবে কাজ করব। তো সেই কাজটি করার আমার প্রথম সুযোগ হয় 2001 সালে। 2001 সালে আমি চিটাগং মেট্রোপলিটন পুলিশে আমার যখন বদলি হয়, তখন আমার ডিটেকটিভ ব্রাঞ্চে আমার বদলি হয়। ওখানে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে কাজ করি এবং ওইখানে আমার প্রায় 2 বছর কার্যকালে আমি অনেকগুলো মামলার, যে মামলাগুলোর কোনো ক্লু ছিল না, একবারে ক্লুলেস, এরকম বেশ কিছু মামলার রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি এবং সেটি করেছি। পরবর্তীতে আমি স্পেশাল ব্রাঞ্চে কাজ করেছি, বিভিন্ন জেলায় কাজ করেছি, বিভিন্ন ইউনিটে কাজ করেছি। আমাদের যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, যেমন আমি আমাদের ন্যাশনাল পুলিশ একাডেমি, সেখানে আমি কাজ করেছি ইনস্ট্রাক্টর হিসেবে, চিফ ইনস্ট্রাক্টর হিসেবে। ডিটেকটিভ ট্রেনিং স্কুল, সেখানে ট্রাফিক ট্রেনিং স্কুল, সেখানে আমি কাজ করেছি। এর বাইরে এই যে ক্রাইম ওয়ার্ক করতে গিয়ে, যেমন আমি প্রত্যন্ত অঞ্চল, আমি বান্দরবনে কাজ করেছি, আমি নীলফামারীতে কাজ করেছি, আমি ঝিনাইদহে কাজ করেছি, বরিশালের সেই প্রত্যন্ত অঞ্চলে যেখানে আমি মামলা দেখার জন্য সেই ঘন্টার পর ঘন্টা স্পিড বোটে বা অন্য কোনো উপায়ে যেতে হয়েছে, সেই সমস্ত জায়গায় আমি গিয়েছি। এটা একদিকে প্রফেশনাল দায়িত্ব, আবার আমার ব্যক্তিগত ইন্টারেস্ট ছিল যে আমি এটা সরেজমিনে দেখব, বোঝার চেষ্টা করব। তো এইটারই এক পর্যায়ে সবশেষে আমি বর্তমানে যে ইউনিটে কাজ করছি, এখানে আমি 2009 সালে মূলত ডিটেকটিভ ব্রাঞ্চ যেটা বা ডিবি, সেখানে আমি কাজ করার সুযোগ পাই। তো তারপরে আমি গত 4.5 বছরের মতো এখানেই কাজ করছি। তো আমাদের পুলিশের যে জব, এই জবটা খুব একদিকে যেমন চ্যালেঞ্জিং, বাইরের থেকে দেখলে মনে হবে যে এটা খুব চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং, কিন্তু সবসময় এটা ইন্টারেস্টিং হয়ে ওঠে না। এখানে অনেক ধরনের কাজ করতে হয়, যে যখন খুব কষ্টও লাগে, দুঃখ লাগে। এমন অনেক মামলা আমরা করেছি, এমন আসামি ধরেছি যে যাকে ধরে কষ্ট লেগেছে, জানি সে অপরাধী আসামি, কিন্তু তবু দেখেছি যে এত কম বয়সে বা এই পরিস্থিতির কারণে সেই অপরাধটি করে ফেলেছে। তখন এক ধরনের মানে মানসিকভাবে বা মানবিক কারণে দেখা গেছে যে অনেক সময় ওই আসামি প্রতি এক ধরনের নিজের অজান্তেই এক ধরনের সিম্প্যাথেটিক অ্যাটিটিউড সেটি হয়েছে। কিন্তু আবার যেহেতু আসামি তো আসামি, আইনগতভাবে তাকে দেখতে হবে সেটি। আবার অনেক যেমন এখানে কাজ করে একটা আনন্দ আছে, সেই আনন্দটা আছে যে যেমন বাংলাদেশের বাস্তবতায় অনেক বাদী পক্ষ আছে, ভিকটিম আছে, যে যাদের হয়তো তারা ভিকটিম হয়েছে কোনো কারণে, অপরাধের শিকার হয়েছে, সেই কিন্তু তার ওই রকম মানে কোথাও থানায় গিয়ে বা আমাদের অফিসে এসে তদবির করবে বা কাউকে দিয়ে ফোন করাবে, এই সামর্থ্য নাই বা ওই সুযোগটা তার নাই। তো এই ধরনের ঘটনার ক্ষেত্রে, এই ধরনের মামলার ক্ষেত্রে আমি বিশেষ করে সবসময় মনোযোগী হয়েছি যে এইটার যেহেতু তদবির করার কেউ নাই, তাগাদা দেওয়ার কেউ নাই, তো এইটা আমরা আন্তরিকভাবে নিয়ে করি, আন্তরিকতা নিয়ে করি। তো সেটা আমার অফিসারদের আমি সেইভাবে ব্রিফ করেছি আমাদের অফিসারদের, এবং কোনো ক্ষেত্রে আমি সেন্সিটাইজ করতে পেরেছি তাদের। তো তখন ওইটার যখন দেখা গেছে যে এটা একটা সফল পরিসমাপ্তির দিকে গিয়েছে, তখন যে একটা আনন্দ, যে এই যে আমি এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলার জন্য কিছু করতে পেরেছি, এটা এক ধরনের যে এই আনন্দটা আসলে যখন বিভিন্ন কারণে মন খারাপ থাকে, তখন ওটা মনে করে এক ধরনের আনন্দ পাই, ওটা তখন মনে ভেসে আসে। তো এখানে এই পর্যায়ে এসে, অর্থাৎ এই ডিটেকটিভ ব্রাঞ্চে কাজ করতে গিয়ে এমনও দেখা গেছে যে আমার 14 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত আমি অফিসে কাটিয়েছি এক নাগারে।
এখানে আমার যদিও আমার বাসা খুব কাছে, তারপর এখানে আমি দেখা গেছে যে লাঞ্চ এখানে করেছি, ডিনার এখানে করেছি, এবং কখনো রাত 2টো 3টা 4টায় সকালেও গিয়েছি অনেকদিন, এইরকম উদাহরণ আছে। কিন্তু এর ভিতরেও এই যে বললাম যে এই কাজটা কেন করি, আনন্দ পাই ওটা ভেবে, যখন একটা কাজের সফল পরিসমাপ্তি হয়, একটা একেবারে জটিল মামলা যখন উদ্ঘাটিত হয়, আসামি ধরা পড়ে, তখন যে আনন্দটা উপভোগ করি, ওইটাই আসলে কাজের স্পৃহা জাগায়। আর চাকরি জীবনের বাইরে আমার পারিবারিক জীবন, পরিবার থেকে প্রথম দিকে সঙ্গত কারণেই আমার বাচ্চারা এবং আমার স্ত্রী, তাদের দাবি যে তাদেরকে আমি সময় দিতে পারি না, পর্যাপ্ত সময় দিতে পারি না। তো তাদের সেই ডিমান্ড এক পর্যায়ে দেখেছে, হয়তো স্ত্রী করুণাও করে যে না, এই ভদ্রলোক এত কষ্ট করে, এত ইয়ে করছে, কাজ করছে, আমাদের সময় না দিলেও বাইরে কোথাও ঘোরাফেরা করছে না, দেখা যাচ্ছে অফিসেই কাজ করছে। তো ফলে তার কাজের প্রতি যে ডেভোশন আছে, ডেডিকেশন আছে, সিনসিয়ারিটি আছে, সেই কারণে তারপরে একটা পর্যায় থেকে আর আসলে অভিযোগ করে না, দেখা যায় বরং সহমর্মিতা বোধ যেটা, সেটা দেখা যায়। বাচ্চাদের যেমন বিভিন্ন মেলা বা বিভিন্ন ধরনের অনুষ্ঠান ঢাকা মহানগরে বিভিন্ন জায়গায় হয়, এই বাণিজ্য মেলা, শিল্প মেলা কিংবা বই মেলা, ওইভাবে তাদের নিয়ে দেখা গেছে যে হয়তো পরিকল্পনা করেছি, ওদের বলেছি, আশ্বস্ত করেছি যে কাল তোমাদের নিয়ে যাব বা অমুক দিনে এই তারিখে নিয়ে যাব, ওই দিন দেখা গেছে এমন ব্যস্ততা যে ওই দিন আমি খাওয়ারই সময় পেলাম না। তখন আবার ওরা খুব মন খারাপ করে, ওদের আবার বুঝাই এবং আরেকদিন নিয়ে যাওয়ার বা ওইটার সাথে আরো কোথাও নিয়ে যাব সেটা যোগ করার কারণে তখন আবার এক ধরনের। তো এখন ওরাও বড় হচ্ছে, ওরাও বোঝে যে আসলে ব্যস্ত থাকি, কাজের কারণেই ব্যস্ত থাকি। আর চাকরি, ফ্যামিলির বাইরে আমার মানে সবচেয়ে প্রিয় শখ যেটা, সেটা হলো বই পড়া। আমি বই পড়ি, যে কোনো ধরনের বই পড়ার প্রতি আমার ঝোঁক খুব বেশি। পাশাপাশি পুলিশিং এর অংশ হিসেবেই আমি এই টেরোরিজমের উপর কাজ করতে গিয়ে, টেরোরিস্টদের নিয়ে কাজ করতে গিয়ে, এই বিষয় হিসাবে টেরোরিজম স্টাডিজের দিকে আমি অনেকটা আমার ঝোঁক চলে এসেছে। ফলে এই বিষয়ে আমি প্রচুর পড়াশোনা করি, জানার চেষ্টা করি, এই বিষয়ক বিভিন্ন বই সংগ্রহ করে পড়ার চেষ্টা করি। পাশাপাশি আমার পেশাগত উৎকর্ষ সাধনের জন্যই আমি বাই দিস টাইম আমার আগের একাডেমিক পড়াশোনার সাথে সাথে আমি সাম্প্রতিককালে আমি ব্রিটিশ লয়ে অনার্স করেছি, এবং যেটা হলো বার এট ল বা ব্যারিস্টারির জাস্ট কোয়ালিফাইং ডিগ্রি। তো আমি ব্যারিস্টারিতেও আসলে চান্স পেয়েছি, আমার এই বছর যাওয়ার কথা ছিল, কিন্তু পেশাগত কমিটমেন্টের কারণে এবার আমি ডেভার করেছি। তো এই দিক থেকে আমার ইচ্ছা আছে টেরোরিজমের উপরই আমার গবেষণা, একটা পর্যায়ে গিয়ে গবেষণা করব বা উচ্চতর যে প্রশিক্ষণ বা শিক্ষা, সেটি আমি বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে করব। আর আমার এই যে এই পেশাগত জীবন, আমি আমার টিমে যারা রয়েছেন, আমারকে যারা মানে আমাদের যে সাফল্যগুলো আপনারা দেখতে পান, সেটার পিছনে এই টিমমেটদেরই আসলে তাদের যে সিনসিয়ারিটি, কমিটমেন্ট, তাদের যে পরিশ্রম, এটি তো তাদেরকে আমি সবসময় আমি যেটা স্বাধীনভাবে কাজ করার যে সুযোগ, সেটি আমি এনশিওর করি। পাশাপাশি তাদেরকে আমি সেন্সিটাইজ করার চেষ্টা করি যে পুলিশ সম্পর্কে মানুষের যে পারসেপশন, এখানে বলে নেওয়া ভালো যে আমার এখানে যারা কাজ করে সবাই পুলিশ অফিসার, পুলিশ বাহিনীর সদস্য। তো পুলিশ সম্পর্কে যে পারসেপশন মানুষের রয়েছে, সেটি যাতে দূর করা যায়, সেটা একটা পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ ইমেজ বিল্ডিংয়ের কাজ যেটা, সেটা আমি তারা যাতে সেন্সিটাইজড হয় এবং ওই ধরনের কিছু কাজ করে, সেই দিকে আমি সবসময় জোর দিয়ে থাকি। তো এখন এই পর্যায়ে এসে আমি বলতে পারি যে আমার পেশাগত আমার দায়িত্ব, পাশাপাশি আমার পরিবার, আমার দেশ, আমার যে কর্মপরিবেশ, সব কিছু মিলিয়ে আমি বলা যায় আমি স্যাটিসফাইড। তবে আরও ভালো করার, আরও কিছু করার সুযোগ রয়েছে, এটি সবসময় মনে রেখে আমি কাজ করি। আমি আমার এই যে চাকরি জীবনের অধিকাংশ কালই মূলত ক্রাইম ওয়ার্ক, একেবারে সরাসরি এখানেও যেটা ক্রাইম ওয়ার্ক, অর্থাৎ মামলার তদন্ত বা ক্রাইম রিলেটেড বিষয়ে আসলে বেশি কাজ করেছি।
তো এই কাজ করতে গিয়ে আমি এই কাজের স্বীকৃতি হিসাবে আমাদের পুলিশ বাহিনীতে যে সর্বোচ্চ পুরস্কার বাংলাদেশ পুলিশ মেডেল সেটি পেয়েছি, সেটি আমাকে দেওয়া হয়েছে। তারপরে দুটোই পুরস্কার, আর একটা প্রেসিডেন্ট পুলিশ মেডেল সেটিও আমি পেয়েছি। দুবার আমি এই পুরস্কার দুটি পেয়েছি আমার কাজের স্বীকৃতি হিসাবে। আর বিভিন্ন ট্রেনিং আমি দেশে এবং বাইরে করার সুযোগ পেয়েছি। আমি কানাডায় ট্রেনিং করেছি, আমেরিকায় ট্রেনিং করার সুযোগ পেয়েছি, ইউকেতে ট্রেনিং করেছি, এর বাইরে আরও মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে তাইওয়ান, বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি কাজে, কখনো সেমিনার, কখনো বা ওয়ার্কশপ, কখনো বা সরাসরি ট্রেনিংয়ে গিয়েছি। তো এগুলো আবার যেটা ক্রাইমের কথা বলছিলাম, ক্রাইম ওয়ার্ক করতে গিয়ে কখনো কখনো মানে যদিও এটা আমার প্রফেশনাল দায়িত্ব, আইন কানুনের ভিতরে থেকে কাজ করতে হয়, কিন্তু কখনো কখনো মানে অনেক ঘটনা আছে যেটি মানে এই পেশাগত দিকটাকে মানে ওভার টেক করে বা সুপারসিড করে যে মানবিক যে অনুভূতি সেটিকেও নাড়া দিয়েছে। এই প্রসঙ্গে বলতে পারি আমাদের এখানে গত 2010 সালে একটা নৃশংসতম ঘটনা ঘটে ঢাকা মহানগরীর কদমতলী থানা এলাকায়, যেখানে 3টা ডেড বডি পাওয়া যায়, মা, ছেলে এবং মেয়ে। তো পরবর্তীতে তদন্তেও বেরিয়ে আসে, তো সেটি ছিল আত্মহত্যার ঘটনা, মা এবং ছেলে মেয়ে একসঙ্গে আত্মহত্যা করেছে। তো ওই ঘটনাস্থলটা যখন আমি পরিদর্শন করি, অর্থাৎ ওই বাসায় যখন যাই, তখন আমার মানে প্রচণ্ড একটা নাড়া দেয় ভিতরে, যে তখন আর নিজেকে তখন পুলিশ অফিসার মনে হয়নি, তখন আমার মনে হচ্ছে আমি একজন স্বামী, আমি একজন বাবা এই হিসেবে। যেমন ওই বাসার সমস্ত ওয়ালে বাবার সম্পর্কে নানা ধরনের অভিমানী বক্তব্য ছিল, ছেলে মেয়ের জবানে লেখা, তারপর তাদের ডায়েরিতে লেখা। তো এই যে মানে কোন পর্যায়ে গেলে একটা মা তার ছেলে মেয়েকে আত্মহত্যায় সহায়তা করে এবং নিজে আত্মহত্যা করে, সেই বিষয়টি ওই সময় আমাকে প্রচণ্ডভাবে মানে পুলিশ অফিসারের বাইরে, ওই পুলিশ অফিসারের সীমানা গড়িয়ে একজন মানুষ হিসেবে আমাকে খুব ব্যথিত করেছিল। এবং আমি অনেক দিন পর্যন্ত এই বিষয়টা নিয়ে খুব মানে এক ধরনের মানে কষ্টবোধ, দুঃখবোধ এটি ছিল। পরবর্তীতে আরও নানা ধরনের ঘটনা ঘটে, এইটার কারণে হয়তো সেটি একটু মানে চাপা পড়ে গেছে বা মন থেকে আস্তে আস্তে মুছে গেছে। তো এখানে অনেকগুলো ঘটনা আমার এই চাকরি জীবনে আমি দেখেছি, যে যেমন মানুষ কত নৃশংস হতে পারে সেটি দেখেছি। প্রতিশোধ একটা পর্যায়ে গেলে, যেমন কেউ যদি কাউকে চিন্তা করে যে খুন করব, খুন কিন্তু একটা কোপ দিলেও হয় বা একটা গুলি করলেও হয়, সেইখানে আমি দেখেছি যে এই যে 100 টুকরা পর্যন্ত লাশ মানে একটা মানুষকে কেটে কেটে স্লাইস করেছে। কিংবা এই যে সাম্প্রতিককালের একটা ঘটনা যেটা হাতিরপুলে ঘটেছিল, তো ও নাহার প্লাজার পাশে, ওখানে একটা মেয়েকে তার কথিত প্রেমিক সে 22 টুকরা করেছিল এবং হাড় থেকে চামড়াগুলো আলাদা করে করে ফেলে দিয়েছিল। মানে অথচ তার সাথে যে কোনো বিরোধ ছিল বা আগের থেকে কোনো ভুল বোঝাবুঝি, তাও না। মানে ঘটনার পারিপার্শ্বিকতায় বা প্রেক্ষিতে সে নিজে বাঁচার জন্য যে দরজা খুললে শুধুমাত্র তার রুমে একজন মেয়ে ঢুকেছে, এই একটা মেয়ে সহ ধরা পড়ে যাওয়ার ভয়ে সেই যে এত টুকরো টুকরো করে লাশ। তো এই বিষয়গুলো মনে হয়েছে যে মানে আমরা মানুষ হিসেবে তখন এই বিষয়গুলোতে লজ্জাও পেয়েছি যে আমি একজন মানুষ, বা এই 22 টুকরার ঘটনায় আমি একজন পুরুষ মানুষ, এই পুরুষ একটা করেছে শুধুমাত্র এইটার কারণে এবং মেয়েটাকে অ্যাবিউজ করার পরে, তখন আমার এক ধরনের নিজের ভিতর একটা লজ্জাবোধ হয়েছে। আবার এই কিছু কিছু ঘটনা আছে যে খুব কষ্ট লাগে, দেখা যায় আসামির জন্যই কষ্ট লাগে। যেমন এই সাম্প্রতিককালের যে ঘটনাটা, আমাদের এই কিছুদিন আগের ঘটনা, যে মেয়ে বাবা মাকে হত্যা করেছে, তো এটি দেখে খুব কষ্ট লেগেছে। এবং তার বক্তব্য যখন শুনেছি যে তারও কিছু আসলে বক্তব্য আছে, তো সেটা যেমন ওইখানে আবার আমার মনে হয়েছে যে আমারও ছেলে মেয়ে আছে বা আমারও পরিবার আছে, এই বিষয়গুলো তখন মনে করিয়ে দিয়েছে।
তো সবকিছু মিলিয়ে পুলিশের চাকরিতে যেমন আসলেই নানা ধরনের যে মানে ভালো কাজ করার কারণে এক ধরনের আনন্দ পাওয়ার সুযোগ আছে, ঠিক তেমনিভাবে নানা ধরনের মানসিক চাপ এবং পরিশ্রম সেটিও রয়েছে, নানা ধরনের চ্যালেঞ্জ যেটার প্রতিনিয়ত আমরা মুখোমুখি হই। তারপরেও আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসাবে আমি গর্বিত। আসলে পুলিশের কাজ যেটা, পুলিশ পেশা বা পুলিশের কাজ যেটা, আমরা যারা কাজ করি আমাদের কাছে যারা আসে সাধারণত দুই ধরনের লোক আসে। আমরা অর্থাৎ যারা কোনো অপরাধের শিকার তারা আসে এবং যারা অপরাধ করেছে তারাও আসে, তাদের নিয়ে এই দুই পক্ষকে নিয়ে আমাদের ডিল করতে হয়। তো আমাদের কাজের ধরনটাই এমন যে কখনোই আমরা দুই পক্ষকে স্যাটিসফাই করতে পারবো না। যে কোনো একটা পক্ষ, অর্থাৎ ঘটনা যদি সত্যি হয় তাহলে এটি আসামির বিরুদ্ধে যায়, আর ঘটনা যদি মিথ্যা হয় তাহলে যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে যায়। ফলে একটা পক্ষ মানে ওইভাবে যদি ধরে নেওয়া হয় যে অর্ধেক অর্ধেক ভাগ করে ফেলি, তাহলে আসলে অর্ধেক লোক আসলে আমাদের বিপক্ষে, সবসময় বিপক্ষে, কারণ তাদের খুশি করার বা তাদের স্যাটিসফাই করার কোনো সুযোগ নেই। আমি হয় আসামির পক্ষ না হলে বাদী পক্ষ। তো এই হিসাবে এটি আবার আমরা যেহেতু সবসময় দেখা যায় যে খারাপটাই আসলে বেশি ছড়িয়ে যায়, তো সেইভাবে দেখা গেছে যে যারা হয়তো আমাদের কাছ থেকে হয়তো আমরা লিগ্যালি কাজটা করেছি কিন্তু এটা কারো বিপক্ষে গেছে, তখন তারা আসলে পুলিশের বিপক্ষে বলে। আর আমাদেরও পুলিশেরও এ কথা স্বীকার করতে দ্বিধা নেই, বা আমরা সবসময় স্বীকার করি সত্যকে। আমাদের বিহেভিয়ারাল কিছু সমস্যা দীর্ঘদিন থেকে, কারণ এই পুলিশের যে সৃষ্টি, বাংলাদেশ পুলিশ হলো পাকিস্তান পুলিশ বা তার আগে ব্রিটিশ পুলিশের উত্তরাধিকার আমরা। তো ওখানে সেই আইন কানুনে তখন ব্রিটিশরা আসলে পুলিশ সৃষ্টি করে হলো এই যে তাদের কর আদায়ে বা তাদের শাসন কার্য চালাতে গিয়ে যারা তাদের বিরোধিতা করত তাদের দমনের জন্য। আমরা যাদের এই যে স্বাধীনতা যুগের বিপ্লবী বলি, অর্থাৎ এই যে ক্ষুদিরাম বসু বা সূর্য সেন বা ওই সময়কার ভগৎ সিং, তাদেরকে পুলিশের ভাষায় তারা ছিলেন টেরোরিস্ট, এবং এই পুলিশকে দিয়েই তাদের গ্রেফতার করানো হয়েছে, তাদের ফাঁসি কার্যকর বা অন্যান্য। তো ফলে পুলিশের প্রতি মানে এই যে শুরু থেকেই এক ধরনের মানুষের এক ধরনের ঘৃণাবোধ এটি বা অপছন্দ করার একটা প্রবণতা এটি ছিল। এটি পাকিস্তান আমলে আমরা সবাই জানি যে ভাষা আন্দোলনে তখন তো পুলিশ আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষে কাজ করতে গিয়েছে, কিন্তু পুলিশকে গুলি চালাতে হয়েছে। তো ফলে বাংলা ভাষার জন্য, আমাদের মাতৃভাষার জন্য আন্দোলন যারা করেছেন তারাই দেখা গেছে যে এই গুলির শিকার, পুলিশের গুলির শিকার। ফলে পুলিশ সম্পর্কে কখনোই মানুষের, আমরা সেই সম্রাট অশোকের আমল থেকে যদি আমরা দেখি, কখনোই পুলিশ সম্পর্কে মানুষের পারসেপশন যে খুব পজিটিভ ছিল, পুলিশের পজিটিভ ইমেজ ছিল, এটি বলা যাবে না। দারোগা নিয়ে, দারোগা শব্দটি নিয়ে নানা ধরনের প্রবাদ প্রচলিত আছে, নানা ধরনের কি বলে মিথোলজি, মিথস, এগুলো প্রচলিত আছে। তো ওই পর্যায় থেকে আমরা আসলে বেরিয়ে আসার চেষ্টা করছি, বিশেষ করে স্বাধীন বাংলাদেশে একটা মানে গণতান্ত্রিক ধ্যান ধারণার পুলিশ, যেটা সিভিল সার্ভিসের অংশ হিসাবে বাংলাদেশ পুলিশ, সেই জায়গাটা আমরা যাওয়ার চেষ্টা করছি। মানুষের মনে, মানুষের আস্থার ওই জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে যেমন আমরা চেষ্টা করেছি যে আমরা ঠিক বাহিনী নয়, বাহিনী বলতে একটা রেজিমেন্টেড একটা ইয়ে বোঝায়, তো বাহিনী থেকে আমরা যেমন পুলিশ সার্ভিস, আমরা নিজেদেরকে পুলিশ সার্ভিস হিসেবে অর্থাৎ সার্ভিস প্রোভাইডার হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে অনেকগুলো পজিটিভ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তারপরেও এখনও অনেক মানুষেরই এখনও পুলিশ সম্পর্কে খুব যে পজিটিভ ইমেজ পুলিশের গড়ে উঠেছে সেটি বলা যাবে না, তবে সেই কাজটি আমরা করছি। পরিবর্তনও হয়েছে, এটি সবাই, দেশের সবাই জানে যে আগের চাইতে অনেক পরিবর্তন হয়েছে আচরণগত পরিবর্তন হয়েছে, পুলিশের কাজে দক্ষতাও আগের চাইতে অনেক বেড়েছে, সেটি স্বীকার করতে হবে। তারপরে আরও অনেক দূর যাওয়ার আছে। তো সেই ক্ষেত্রে পুলিশকে এড়িয়ে চলাও অনেক নাগরিক সাধারণভাবে এড়িয়ে চলতে চান, যে পুলিশের ওই যে নানা ধরনের প্রবাদও প্রচলিত আছে যে পুলিশে চুলে 36 ঘা, আগে চুলে 18 ঘা, পুলিশে চুলে 36 ঘা। এইভাবে পুলিশকে নিয়ে নানা ধরনের মিথস প্রচলিত আছে। তো তারপর বলে যে কি মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ,
তারপর ছোটবেলায় আমাদেরও দেখা গেছে যে বাবা মারা ভয় দেখিয়েছে, তাড়াতাড়ি খাও না হলে পুলিশ খবর দিব, পুলিশ আসছে। তো এই যে পুলিশ সম্পর্কে যে একটা মানে ভীতিকর, পুলিশ মানে একটা ভীতিকর প্রাণী, এই ধরনের যে অ্যাটিচিউড ছিল সেটা থেকে সেটার অনেকটাই উন্নতি হয়েছে। তারপরও এখনো মানে গোল যেটা সেটা অর্জিত হয়নি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা অনুরোধ করব যে যারা সম্মানিত নাগরিক আছেন, দেশের জনগণ রয়েছেন, তাদের কাছে আমাদের অবশ্যই আমরা চাই যে আমরা তাদেরকে বন্ধু ভাবি, তারাও আমাদের বন্ধু ভাবুন, সেটি আমরা চাই। তো সেই ক্ষেত্রে পুলিশের কাজে সহায়তা করা, পুলিশকে যে কোনো বিপদ আপদ বা যে কোনো অপরাধের খবর পেলে পুলিশকে জানানো, পুলিশকে অবহিত করা, এটার জন্য আমাদের যে আহ্বান সেটি থাকবে, সবসময় আমরা করে থাকি এবং সেটি থাকবে আমাদের। যেমন আমরা এখানে বেশ কিছু মানে টেকনোলজিক্যালি ডিজিটালও কিছু পদ্ধতি চালু করেছি, যেমন কেউ যদি কোনো খবর জানাতে চায়, জিডি করতে চায়, অনলাইনে করার সুযোগ আছে আমাদের ওয়েবসাইটে ঢুকে। তো সেই ক্ষেত্রে অনেক বিষয়ই আমাদের সাথে কমিউনিকেট করার সুযোগ আছে, যেখানে এমনকি আমরা ওই প্রভিশনও রেখেছি যে কেউ যদি কোনো খবর দিতে চায়, সে পরবর্তীতে তাকে সাক্ষী দিতে হবে বা হয়রানি হতে পারে, এই কারণে তার নাম গোপন রেখেও আমাদের খবর দেওয়ার জন্য আমরা কতিপয় প্রভিশন এখানে চালু রেখেছি। সেটা অনলাইনে হতে পারে, মোবাইলে বলা আছে যে পরিচয় দেওয়ারও দরকার নেই, আপনার যদি কোনো অপরাধের খবর থাকে আপনি দিতে পারেন। তো এই বিষয়গুলো আমরা যেমন চালু রেখেছি। আর পুলিশ জব, এটার কোয়ালিটি মানে আমাদের সার্ভিস যে আমরা প্রোভাইড করি সেটার জন্য আমাদের এফিসিয়েন্সিও ক্রমাগত মানে ধীরে ধীরে বাড়ছে। পাশাপাশি আমাদের এই জবের যে ক্যাপাবিলিটি, এফিসিয়েন্সি, এটা যেমন বাড়ছে তেমনভাবে মানে আমরা এই জবের মাধ্যমেই আসলে আমরা দেখেছি, পুলিশের এই 18 বছর চাকরির সুবাদে দেখেছি যে এখানে মানুষের উপকার করার, কেউ যদি সোশ্যাল সার্ভিসও করতে চায়, এই যে উপকার করার মতো এই সার্ভিস খুব কমই আছে, যে যেখানে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো যায়, তাকে উপকার করা যায়, সেবা দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পুলিশকে পেশা হিসাবে বেছে নেওয়ার জন্য আমি যারা চাকরি প্রার্থী তাদেরকে অনুরোধ জানাবো। কারণ পজিটিভ মানুষ আসলেই সার্ভিসটা পুরোপুরি পজিটিভ হয়ে উঠবে এবং আমাদের যে বাহিনী, এটা মানে ভালো মানুষের সংখ্যা বাড়লে, পজিটিভ মানুষের সংখ্যা বাড়লে ধীরে ধীরে অবস্থারও উন্নতি হবে। এবং একটা মানে গণতন্ত্র, যে সমস্ত দেশের মানে বলা হয় যে একটা সোসাইটি কেমন এটা পরিমাপ করা হয় ওই দেশের পুলিশ কেমন সেটার উপরে। তো আমরা যেহেতু আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি একটা গণতান্ত্রিক একটা সেকুলার রাষ্ট্র হিসেবে, তো সেই ক্ষেত্রে পুলিশ বাহিনীকে যদি ওই পর্যায়ে পৌঁছে যায়, সেটি নাগরিকদের জন্য যেমন সুবিধা, দেশের জন্য সুবিধা, তেমনি পুলিশ বাহিনীর জন্য সুবিধা। এই জন্য আমি আহ্বান জানাবো যে যারা চাকরি পেতে চান বা চাকরি পেতে আগ্রহী, তারা পুলিশকে, যেমন বিসিএস যারা দেবেন তাদের ফার্স্ট চয়েস হিসেবে পুলিশ ক্যাডার, পাশাপাশি যার যেখানে প্রযোজ্য সেই ক্ষেত্রে পুলিশকে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। অবসর সময় আসলে কম পাই, মানে চাকরি এবং পরিবারকে দেওয়ার পরে এবং আমি একাডেমিকও কিছু পড়াশোনা যেহেতু করছি, এইটার বাইরে খুব কম সময় পাই। তবে সময় পেলে আমার গান শোনার প্রতি একটা ঝোঁক রয়েছে, গান শুনি বা ক্লাসিক্যাল মুভি এগুলো দেখি। তো ভ্রমণটা আমার একটা মানে প্রিয় শখ বলা যায়। তবে সেই ক্ষেত্রে খুব কম সুযোগ পাই, সুযোগ পেলেই আমি ভ্রমণে বেরিয়ে পড়ি।